দর্শক, চলছে তীব্র মাত্রার গরম। প্রতিদিনই আবহাওয়া তার রেকর্ড ভাঙছে এই গরমের মাত্রা পরিমাপ করতে গিয়ে। এবং আমরা জানি আবহাওয়া যখন পরিবর্তন হয় তখন কিন্তু শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে বিরূপ একটি প্রভাব বিস্তার করে। এবং বর্তমানে আমাদের বাংলাদেশে যেরকম তাপমাত্রা বিরাজ করছে, সেই তাপমাত্রায় কিন্তু প্রতিদিনই যেমনটি বলছিলাম যে ৪০ ডিগ্রি ঢাকার মানুষের কাছে এখন খুবই নরমাল একটি বিষয় পরিণত হয়ে গেছে। এবং এই শুধুমাত্র ঢাকাতেই নয়, আমরা কিন্তু সারা বাংলাদেশের মধ্যেই দেখতে পাচ্ছি যে তাপমাত্রার একটি তারতম্য দেখা যাচ্ছে এবং রেকর্ড সংখ্যক তাপমাত্রা হচ্ছে। এই রেকর্ড সংখ্যক তাপমাত্রা বা হিট ওয়েভ এর ক্ষেত্রে সবচেয়ে বেশি অসুবিধায় আছেন কিন্তু বড়রা এবং বয়স্করা বা বাচ্চারা। বড়দের ক্ষেত্রে যদি বলি, আজকে আমাদের এই আয়োজনটি তাদেরকে উল্লেখ করেই করা হয়েছে যাতে করে আমরা বয়স্কদের আসলে বাড়তি যত্নের জন্য কি করণীয় এবং কিভাবে তাদের আমরা যত্ন নিতে পারবো সে বিষয়টি আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানটিতে আলোচনা করার চেষ্টা করব। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্য কথা আপনার জিজ্ঞাসায়। আমাদের এই আয়োজনটি স্পন্সর করছে ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটাল। আমাদের সাথে আজকে এই বিষয়টিতে কথা বলার জন্য উপস্থিত আছেন ডক্টর এম ইয়াসিন আলী স্যার। তিনি চিফ কনসালটেন্ট এবং ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটাল। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনটিতে। জি, ধন্যবাদ আপনাকেও। স্যার, বর্তমান প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সবাই আসলে আমরা উদ্বিগ্ন যে আমাদের এই বৈরী আবহাওয়াতে আমাদের বাসার যারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সদস্য আছে, আমাদের বয়োজ্যেষ্ঠরা, তাদেরকে আমরা কিভাবে সুরক্ষা দিতে পারবো সেই সচেতনতার লক্ষ্যেই কিন্তু আমাদের আজকের এই আয়োজনটি করা হয়েছে এবং আশা করছি যারা আমাদেরকে দেখবেন তারা অবশ্যই এই বিষয়টিতে উপকৃত হবেন। স্যার, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সাথে আজকে সংযুক্ত হবার জন্য। জি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ফাঁকে আপনাদেরকে জানাতে চাই আজকে বিষয়টি নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে মনের মধ্যে যদি যদি কোনো প্রশ্ন থাকে আমাদের সাথে সংযুক্ত হয়ে যেতে পারেন। এবং যে কোনো ধরনের স্বাস্থ্যগত প্রশ্ন জিজ্ঞাসা করবার আগে অবশ্যই আপনাদের যাবতীয় তথ্যগুলো দিন আমাদেরকে, যাতে করে পরবর্তীতে আমরা আপনাদেরকে সেই বিষয়টিতে সহযোগিতা করতে পারি। স্যার, যেমনটি বলছিলাম আপনাকে যে বর্তমানের আবহাওয়াতে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন বয়োজ্যেষ্ঠরা বা শিশুরা। আমি যদি একটু আপনার কাছে জিজ্ঞেস করি যে কি কি ধরনের সমস্যা হতে পারে এই তীব্র গরমে? জি, অনেক ধন্যবাদ। আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী একটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আসলে বর্তমান সময়ে আমরা খুবই একটা তাপমাত্রা বা হিট ওয়েভ এর মধ্য দিয়ে যাচ্ছি, যেটা আমাদের দেশের নরমাল যে টেম্পারেচার থাকে সেটার থেকে অনেক বেশি। এবং আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সময়ে বাংলাদেশের কিছু কিছু অঞ্চল যে 40-42 ডিগ্রি টেম্পারেচার, ইভেন ঢাকাতে আমরা যারা বসবাস করছি তাদেরও 40 ডিগ্রি প্লাস টেম্পারেচারের মধ্য দিয়ে যেতে হচ্ছে। তো এই সময়ে কয়েকটা জিনিস খুবই মানুষকে ক্ষতিগ্রস্ততার দিকে নিয়ে যেতে পারে, বিশেষ করে বয়স্ক জনগোষ্ঠী বা সিনিয়র সিটিজেন যারা। তো সেই ক্ষেত্রে কয়েকটা বিষয় আমরা উল্লেখযোগ্য পাই। একটা হলো ডিহাইড্রেশন বা পানি শূন্যতা, যে প্রচুর সোয়েটিং হয় এবং সোয়েটিং হওয়ার ফলে পানি শূন্যতা দেখা দেয়, যার ফলে অনেকে দেখা যায় অনেক সময় অচেতন হয়ে পড়েন, কারো কারো বমি হয়, হিট স্ট্রোকের মতো একটা বিষয়ের দিকে যায়। অনেকের শরীরের টেম্পারেচারটা এত পরিমাণ বেড়ে যায় যে তখন তার হিট স্ট্রোকের দিকে ধাবিত হয়। এছাড়া গরমে পেটের সমস্যা নিয়ে অনেকে ভুগতে দেখা যায়। যে যারা আমাদের এই সময়ে খাবার দাবারের ক্ষেত্রে আমাদের খুব সচেতন হতে হবে, যে কিছু খাবার অনেক সময় আমরা ফ্রিজে রেখে খাই বা অনেক সময় বাসি খাবার খাই, অনেক সময় আমাদের চলার পথে রাস্তায় বিভিন্ন জায়গায় ফুটপাত থেকে আমরা খাবার নিয়ে খাই। এই বিষয়গুলো আমাদের সচেতন হতে হবে, কারণ অনেক সময় পেটের সমস্যা থেকে ডায়রিয়া বা বমি এই জাতীয় সমস্যা, পেট ব্যথা অনেকেই অনেক বয়স্করা ভুগে থাকেন। এছাড়াও যারা বিভিন্ন রকম অ্যাজমা বা শ্বাসকষ্টজনিত সমস্যায় আগে থেকেই ভুগছিলেন তাদেরও এই সময় সচেতন হতে হবে, কারণ এই সময়ে দেখা যায় যে অতিরিক্ত ঘামের ফলে ঠান্ডা লেগে যাওয়া, সর্দি বা এর সাথে সাথে হাঁপানির সমস্যাগুলো বেড়ে যেতে পারে। তাছাড়া আরো কয়েকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যেমন আমরা দেখতে পাই যে উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় যারা আগে থেকেই ভুগছেন, অনেক সময় এই তীব্র গরমে তাদের রক্তচাপ বেড়ে যাওয়ার চান্স থাকে। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় ডিহাইড্রেশন বা পানি শূন্যতার কারণে প্রেশার কমেও যেতে পারে। তো এই দুইটাই খুব লক্ষণীয় বিষয়। এরপরে যেটা বলবো যে ডায়াবেটিস জনিত সমস্যা নিয়ে যারা আগে থেকে ভুগছেন, এই গরমে যেহেতু তীব্র গরম, অনেকে হাঁটাচলা করতে পারে না এবং বাসার মধ্যেই থাকতে হয়, যার ফলে তাদের ডায়াবেটিস বেড়ে যাওয়ার প্রবণতাটা অনেক বেশি। তো সেক্ষেত্রে তাদেরও সচেতন হতে হবে। সর্বশেষ বলবো যেটা, যে যারা বিভিন্ন রকম বাত ব্যথায় আক্রান্ত, বিশেষ করে যারা সিনিয়র সিটিজেন বয়স্ক জনগোষ্ঠী, তাদের কিন্তু
বিভিন্ন ডিজেনারেটিভ ডিজিজ থাকে। তার মধ্যে অস্টিওআর্থ্রাইটিস কিংবা লাম্বার স্পন্ডাইলোসিস, সার্ভাইকাল স্পন্ডাইলোসিস এই জাতীয় সমস্যায় ভুগে থাকেন। অনেকে পার্কিনসন ডিজিজে আক্রান্ত। আবার অনেকে স্ট্রোক পরবর্তী বিভিন্ন জটিলতায় ভুগে থাকেন। তো এই সিনিয়র সিটিজেনদেরকেও বিশেষভাবে খেয়াল করতে হবে। তাদের জন্য স্পেশাল কেয়ার নিতে হবে। স্যার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমাদেরকে জানাচ্ছিলেন যে সাধারণত তীব্র গরমে বয়স্কদের কি সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। স্যার আপনি ১ম এই যেটি আমাদেরকে জানিয়েছিলেন যে ডিহাইড্রেশন এর একটি সমস্যা থাকে। আমরা জানি যে আ স্বল্পমাত্রার গরমেও কিন্তু আমরা ডিহাইড্রেশন এর রোগী পেয়ে থাকি। আর এই তীব্র গরমের ক্ষেত্রে ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা আরো বেশি বেড়ে যায়। যদি কোনো রাইট। ব্যক্তি বা বয়োজ্যেষ্ঠ ডিহাইড্রেশন এর সমস্যায় পড়ে, তাহলে আসলে তাৎক্ষণিকভাবে তার কি করা উচিত? পরিবারের সদস্যদের কি করণীয়? জি, ধন্যবাদ। আসলে ডিহাইড্রেশন বলতে বাংলায় আমরা বুঝি যে শরীরে পানি শূন্যতা। এই পানি শূন্যতা ক্ষেত্রে কয়েকটা বিষয় আছে। শুধু পানি না, এর সাথে আমরা বলি যে একটু যেমন খাবার স্যালাইন বা একটু লেবু দিয়ে যদি আমরা একটু শরবত করে খাওয়াই, তাহলে দ্রুত তার এই পানি শূন্যতাটা রিকভার হয়। খাবার স্যালাইনের মধ্যে যেমন লবণ পানি থাকে, সেখানে আমাদের দ্রুত এই সোয়েটিং হওয়ার ফলে যে আমাদের সোডিয়াম ক্লোরাইডটা কমে যায়, সেটা বাড়াইতে পারে। আর এছাড়া দেখা যায় যে আমরা বলি এখন নরমাল টাইমে যদি কারোর কিডনি ডিজিজ না থাকে, এমনিতেই নরমালি ১.৫ থেকে ২ লিটার পানি একজন সুস্থ স্বাভাবিক মানুষের জন্য প্রতিদিনের খাওয়া প্রয়োজন। কিন্তু এই সময়ে যেহেতু অধিক হয়, সেক্ষেত্রে এই পানির পরিমাণটা আরো ০.৫ লিটার বা ১ লিটার পর্যন্ত বাড়ানো যেতে পারে। তো বয়স্ক জনগোষ্ঠীর মধ্যে আমরা একটা জিনিস দেখতে পাই, অনেক সময় তাদের বিভিন্ন রকম যেমন প্রোস্টেট এর প্রবলেম থাকে বা ইউরিনেশন এর ক্ষেত্রে অনেক সময় ঘন, ঘন ওয়াশরুমে যাওয়ার কিছু বিষয় থাকে। তো এক্ষেত্রে অনেকে পানি পান করা থেকে বিরত থাকেন। সেক্ষেত্রে তাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে। ডিহাইড্রেশন হওয়ার চান্স এজন্য বেশি থাকে। তাদের পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করতে হবে। একবারে বেশি না খেয়ে মাঝে, মাঝে বিরতি দিয়ে অল্প, অল্প করে পানি খাওয়া। এর সাথে যদি সম্ভব হয় একটু জুস মানে যে ফলগুলা আমরা বাসায় জুস তৈরি করতে পারি, যেমন মাল্টা, আনারস, মানে যার জন্য যেটা গ্রিন ম্যাঙ্গো যেগুলা মানে সবুজ মানে আম যেটা কাঁচা আম, এগুলা দিয়ে আমরা একটু জুস করতে পারি। তরমুজ, ওয়াটারমেলন জুস খুবই ভালো স্বাস্থ্যের জন্য। তো এই মানে সেমি সলিড সাবস্টেন্স যেগুলো আমরা জুস বা এই জাতীয় খাবার, পানি, পানি জাতীয় খাবার, স্যুপ এই জাতীয় খাবারগুলা খাদ্য তালিকায় বেশি রাখলে বয়স্ক জনগোষ্ঠীর এই ডিহাইড্রেশন গুলা থেকে নিজেদেরকে পরিত্রাণ করতে পারবে। স্যার ধন্যবাদ জানাচ্ছি। আমি পরবর্তী প্রশ্ন জিজ্ঞেস করবার আগে আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন সাজ্জাদ হোসেন। তিনি লিখেছেন, তার চাচার বয়স ৬২ বছর। উনার ২ বছর যাবৎ হাঁটু ব্যথা, নামাজ পড়তে অনেক কষ্ট হয়। সেক্ষেত্রে তার কি করণীয়? হ্যাঁ, দর্শক অনেক ধন্যবাদ আপনাকে যে আসলে এই বয়স্ক জনগোষ্ঠীর যে সমস্যার কথা আমরা আলোচনার মধ্যে এনেছি সেটা হলো এই ডিজেনারেটিভ ডিজিজ বা বয়সজনিত কারণে আমাদের শরীরের বিভিন্ন অংশে ব্যথা হয়। তার মধ্যে হাঁটু ব্যথা খুবই কমন। এটা এখানে ২ টা বিষয় হয়ে থাকে। একটা বয়সের সাথে, সাথে আমাদের যেমন চুল পেকে যায়, হাড়ের ভিতরে যে সাইনোভিয়াল ফ্লুইড নামে এক ধরনের উপাদান থাকে জয়েন্টের ভিতরে এগুলো কমে যেতে থাকে। তখন বিশেষ করে আপনি যেটা বলেছেন যে নিচে বসা, নামাজের মতো বসা, টয়লেটে বসা, সিঁড়িতে ওঠানামা করা এই ধরনের সমস্যা হয়ে থাকে। তো এটার জন্য আপনার চাচাকে একজন দ্রুত ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। যিনি উনাকে অ্যাসেসমেন্ট করে উনার আসলে কি হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস এ আক্রান্ত নাকি অন্য কোনো সমস্যা আছে সেটা আগে নির্ণয় করবেন এবং নির্ণয় পূর্বক একটা সঠিক সমাধানের পথ আপনাকে বলবে। যেটা করলে আশা করি আপনি একটা সলিউশন পাবেন। ধন্যবাদ জানাচ্ছি স্যার। আ আমাদের আজকের এই আয়োজনটিতে পরবর্তী প্রশ্নগুলো জিজ্ঞেস করবার আগে আমাদের সময় হলো ছোট্ট একটি বিরতি নিবার অনুমতি চাইছি। নিশ্চয়ই, নিশ্চয়ই। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। কোথাও যাবেন না। বিরতির পর ফিরছি আলোচনার বাকি অংশ জুড়ে।
মিসেস সামিহা রহমান একজন ব্যাংকার। বিগত 10 বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে। সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি। এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে, খরচ করেছেন হাজার হাজার টাকা। সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন, তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার। নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন। কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে। বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট, তেমনি দেশে হাঁটু, ঘাড়, কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার প্রতীক। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটালের সৌজন্যে স্বাস্থ্য কথা আপনার জিজ্ঞাসা এই আয়োজনটিতে। দর্শক, আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা হচ্ছে, সেটি হচ্ছে এই গরমে বয়স্কদের স্বাস্থ্যগত সমস্যা, এবং পরামর্শ দিচ্ছেন ডক্টর এম ইয়াসিন আলী স্যার। স্যারের কাছে চলে যাব। স্যার, আপনি বিরতির আগে আমাদেরকে ডিহাইড্রেশন সম্পর্কে যে তথ্য জানাচ্ছিলেন এবং কিভাবে তার থেকে পরিত্রাণ পাওয়া যায় সে বিষয়টি জানাচ্ছিলেন। স্যার, একটু জানবো যে আপনি যেমনটি বলছিলেন যে এই গরমের সময় দেখা যায় যে ক্রনিক ডিজিজ যেগুলো আছে, ডায়াবেটিস বা হাইপারটেনশন, এই সকল রোগীদের ক্ষেত্রে বাড়তি সতর্কতার প্রয়োজন হয়। কেন প্রয়োজন হয় এবং এই সতর্কতাটা কিভাবে নেওয়া যাবে? জি, ধন্যবাদ আপনাকে। আসলে বিশেষ করে গরমে যারা উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় ভোগেন, তাদের উচ্চ রক্তচাপ বেড়ে যাওয়ার একটা বিষয় থাকে। কারণ এখানে তাপে তাদের একটা অসহ্য অনুভূতি, সাথে মানসিক স্ট্রেস, এবং এই সময় দেখা যায় যে প্রচুর সোয়েটিং হয়। সবকিছু মিলে শরীরে লবণ, পানির যে শূন্যতা, সেটা পূরণ করতে যেয়ে অনেক সময় লবণ দিয়ে আমরা আ শরবতের মতো করি, বা অনেক সময় আ খাবার স্যালাইন খাওয়া হয়। যার ফলে এই কাঁচা লবণটা অনেক সময় দ্রুত ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের খুব সতর্ক থাকতে হবে। নিয়মিত প্রেশারের জন্য যে ওষুধটা আ প্রেসক্রাইব করা আছে, সেটা নিয়মিত খেতে হবে। খাবার-দাবারের মধ্যে যে খাবারগুলা তৈলাক্ত খাবার, সেটা যতটা সম্ভব এভয়েড করতে হবে। মিষ্টি জাতীয় খাবারগুলাকে কম খেতে হবে, এবং আমরা বলি যে সম্ভব হলে সকালে ফজরের নামাজের পর অথবা আসরের নামাজের পর যখন রোদটা চলে যাবে, ০.৫ ঘন্টা ৪০ মিনিট একটু আস্তে, আস্তে হাঁটা বয়স্ক জনগোষ্ঠীর জন্য খুবই প্রয়োজন। তাতে তাদের যেমন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখবে, সাথে, সাথে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে, এবং তাদের ওভারঅল যে ব্লাড সার্কুলেশন বাড়বে। মানসিকভাবেও তারা একটু প্রফুল্ল থাকবে। ধন্যবাদ জানাচ্ছি। স্যার, স্যার আপনি এটা বললেন হচ্ছে হাইপারটেনশন রোগীদের ক্ষেত্রে, যাদের ডায়াবেটিকস আছে তাদের ক্ষেত্রে কি কোনো ধরনের ভিন্নতা রয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রেও একই রকম বিষয়। কারণ আমরা গরমে যে সমস্যাটা দেখতে পাই যে অনেকে ইনসুলিন ডিপেন্ডেন্ট, যারা ইনসুলিনটা অনেক সময় নিতে চান না, বা খাবার-দাবারে একটু অনীহা থাকে যে খাবার খাচ্ছি না, কম খাচ্ছি, সো এখন ইনসুলিন নিবো না। সেক্ষেত্রে ডায়াবেটিসের পরিমাণটা বেড়ে যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে হাঁটা চলার পরিমাণটা কম হয়। গরমে অনেকে হাঁটতে বের হন না। রেগুলার যে হাঁটা ৪০-৪৫ মিনিট হাঁটার বিষয় থাকে রেগুলার, সেটা অনেকে করেন না। যার ফলে ডায়াবেটিস বেড়ে যাওয়ার চান্স থাকে। এবং আমাদের আসলে সৃষ্টিকর্তা এত সুন্দর করে তৈরি করেছে, প্রত্যেকটা জিনিসই একটার সাথে আরেকটা রিলেটেড। যখন উচ্চ রক্তচাপ যদি কারো থাকে, ডায়াবেটিস থাকে, সাথে কিডনি ডিজিজ থাকে, প্রত্যেকটা জিনিসই যদি একটা নিয়ন্ত্রণে না থাকে, অপোজিটটা বেড়ে যায়। তো এই ক্ষেত্রে যারা সিনিয়র সিটিজেন আছেন, বয়স্ক জনগোষ্ঠী আছে, তাদের যারা কেয়ারটেকার আছে বা কেয়ার গিভার আছেন, বাসার অন্যান্য সদস্যরা, তাদের সচেতন হতে হবে, খেয়াল রাখতে হবে ডায়াবেটিসের মাত্রাটা কি পরিমাণ আছে। আমরা বলি প্রতিদিন না হলেও একদিন পর, পর, এখন তো গ্লুকোমিটারের মাধ্যমে চেক করা যায়, বাসায়ই করা যায়। সেটা জি। ফাস্টিং এ একবার এবং খাওয়ার ২ ঘন্টা পরে একবার এটা চেক করে নেওয়া। সেই অনুযায়ী তার ইনসুলিনের ডোজ বা অন্যান্য ওষুধের মাত্রা কি পরিমাণ হবে, প্রয়োজন হলে যে বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে উনি চিকিৎসাধীন আছেন, তার সাথে কনসাল্ট করে নেওয়া। এই জিনিসগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ এবং খেয়াল রাখা উচিত। স্যার, ধন্যবাদ জানাচ্ছি। আমাদেরকে সাব্বির রহমান প্রশ্ন করেছেন যে দীর্ঘ সময় বসে থাকলে কোমর ব্যথা হলে সেক্ষেত্রে পরামর্শ কি? ধন্যবাদ সাব্বির সাহেব। আসলে বয়স্ক জনগোষ্ঠীর ক্ষেত্রে তো আছেই। ইন জেনারেলি সাধারণ আমরা যারা
বিভিন্ন কাজের সাথে ইনভলভ, যারা দীর্ঘক্ষণ বসে কাজ করি, আমাদের কোমরের যে মাংসপেশিগুলা রয়েছে সেই মাংসপেশিগুলা প্রথমত দুর্বল হয়ে যায়, উইক হয়ে যায়। একই পজিশনে থাকার কারণে আমাদের যে স্পাইনের যে গঠন, সেই গঠনটাও একটু পরিবর্তন হয়। কোমরের অংশে আমাদের একটা কার্ভ থাকে, সেই কার্ভটা স্ট্রেট হয়ে যায়, যার ফলে এই মাংসপেশি লিগামেন্ট গুলা তার সঠিক পজিশন ধরে রাখতে পারে না, যার ফলে ব্যাক পেইন বা এই জাতীয় সমস্যার সূত্রপাত হয়। তো আমরা যেটা বলি যে দীর্ঘ সময় বসে থাকে যাদের কাজ করতে হয়, কাজটা তো আর ছেড়ে দেওয়া যাবে না, কিন্তু নিজেকে ফিট রাখার জন্য কিছু সিম্পল এক্সারসাইজের কথা বলি। এটা ব্যক্তি বিশেষে ভিন্ন ভিন্ন। আপনি কি ধরনের কাজের সাথে ইনভলভ সেটা জানা জরুরি। আপনার বয়স, আপনার ওজন, আপনার অনেক কিছু ফ্যাক্টর আছে। তো সেই এক্সারসাইজ গুলো আপনি নিকটস্থ একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে জেনে নিবেন। ২ নম্বর হলো আমরা অফিস এর্গোনমিক্স এর ক্ষেত্রে বলি, যেমন আপনি যে পজিশনে বসে কাজ করবেন আপনার ব্যাকে একটা সাপোর্ট থাকতে হবে। মনিটরটা যেন আই লেভেলে থাকে, বা কম্পিউটারে যদি কাজ করতে হয় যেন খুব বেশি ঝুঁকে করতে না হয়, এবং ০.৫ ঘন্টা ৪০ মিনিট পর পর আপনি একটু ব্রেক নিবেন, একটু হাঁটাহাঁটি করবেন, আবার বসবেন। তাহলে আপনার ব্লাড সার্কুলেশন গুলা বাড়বে, কোমরের মাংসপেশিগুলোর স্ট্রেংথ ঠিক থাকবে, এবং এই ব্যাক পেইনকে আপনি প্রিভেন্ট করতে পারবেন। স্যার, ধন্যবাদ জানাচ্ছি পরামর্শটির জন্য, এবং এটি খুবই কমন একটি সমস্যা। অনেকেই এই সমস্যাটিতে পড়ে থাকেন। আশা করছি তারা উপকৃত হবেন। এবং ধন্যবাদ দর্শক সাব্বির রহমান আপনাকে এই মূল্যবান প্রশ্নটি করবার জন্য। স্যার, পরবর্তী বিষয়টি জিজ্ঞাসা করবার আগে আমাদের সময় হলো আরেকটি বিরতি নেবার অনুমতি চাইছি। জি, অবশ্যই। দর্শক, ফিরছি ছোট্ট একটি বিরতির পর। বিরতির পর থাকছে অনুষ্ঠানের বাকি বিষয়গুলো নিয়ে কথা বলবো। আসছি বিরতির পর। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ডাক্তার এম ইয়াসিন আলী স্যারের তত্ত্বাবধানে চিকিৎসা দেয়া হয়। অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস ও পঙ্গু রোগের আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ঠিকানা ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, হাউস নাম্বার 12/1, রোড নাম্বার 4/A, ধানমন্ডি, ঢাকা ১২০৫। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটালের সৌজন্যে স্বাস্থ্য কথায় আপনার জিজ্ঞাসায়। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আমরা নির্ধারণ করেছি পরামর্শ দেবার জন্য। এই গরমে বয়োজ্যেষ্ঠদের স্বাস্থ্য সংস্থা, এবং এই বিষয়টিতে পরামর্শ দিচ্ছেন ডক্টর এম ইয়াসিন আলী স্যার। স্যার, আমরা বর্তমানে যদি লাস্ট 15 দিনের খবর দেখি বা নিউজ পেপার দেখি বা হট টপিক বলি কথা বলার জন্য, তাহলে কিন্তু হিট স্ট্রোক এই কথাটি কিন্তু মানুষ এখন খুবই পরিচিত হয়ে গেছে, এবং হিট স্ট্রোক সম্পর্কে একটি আতঙ্ক তৈরি হয়েছে। আসলে হিট স্ট্রোক কি এবং এর থেকে বাঁচার উপায় কি? ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। আসলে হিট স্ট্রোক, এটা আমরা স্বভাবত স্ট্রোক সম্পর্কে জানি। কিন্তু হিটের কারণে যে স্ট্রোকের ঘটনা ঘটে সেটা কি হয় আমাদের শরীরে? আমাদের নরমালি যে টেম্পারেচার থাকে শরীরে, আমরা বলি 98 ডিগ্রি ফারেনহাইট যেটা, এইটা আমাদের গরমের কারণে যখন সোয়েটিং হয়, এই তাপমাত্রাটা কিন্তু শরীরের নিজস্ব একটা ক্যাপাসিটির কারণে তাপমাত্রা ধরে রাখার জন্য সোয়েটিংটা হয় মূলত। সোয়েটিং এর মাধ্যমে শরীরের টেম্পারেচার যেন না বাড়ে। তো একটা সময় দেখা যায় যারা আমরা দীর্ঘ সময় রোদে কাজ করি বা প্রচন্ড গরমের মধ্যে কাজ করি, একটা সময় যেয়ে সোয়েটিংটা বন্ধ হয়ে যায়, এবং শরীরের যে টেম্পারেচার কন্ট্রোল করা ইয়েটা কাজ করে না। তখন তখন শরীরের টেম্পারেচারটা বেড়ে যেয়ে যখন ১০৫ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছে যায় বা তার বেশি হয়ে যায়, তখন হিট স্ট্রোক হওয়ার চান্স থাকে। তো এটা কি ঘটনা ঘটে? ওই সময় তার হঠাৎ করে ব্যক্তিটা অচেতন হয়ে পড়তে পারে, মাথা ঘোরাতে পারে, বমি হতে পারে, এবং অসাড় হয়ে যেতে পারে। এই ধরনের উপসর্গ দেখা দিতে পারে যে খুব ক্লান্ত হয়ে, যেমন আমরা টায়ার্ড হয়ে গেলে একটা মানুষ যেমন অসচেতন হয়ে পড়ে, এরকম হয়ে যেতে পারে। তো এই উপসর্গগুলো দেখা দিলে দেরি না করে নিকটস্থ চিকিৎসকের কাছে নিয়ে যেতে পারলে সবচেয়ে ভালো। সবচেয়ে যেটা করতে হবে, প্রথমত রোগীকে একটা ঠান্ডা স্থানে নিয়ে যেতে হবে। তার ব্যবহৃত কাপড়-চোপড় সম্ভবত যতটুকু সম্ভব হয় ওপেন করে তাকে তার শরীরের কয়েকটা নির্দিষ্ট অংশ, যেমন আমরা বলি আর্মপিট, বগলের নিচে, পুসকিতে, কিংবা ঘাড়ের অংশে আমরা যদি সম্ভব হয় আইস কম্প্রেশন দেওয়া, এবং সম্ভব হলে শীতাতাপ নিয়ন্ত্রিত একটা রুমে তাকে নেওয়া, যথেষ্ট পরিমাণ খোলা বাতাস দেওয়া যায় এরকম পরিবেশে নেওয়া।
ডক্টর এম ইয়াসিন আলী স্যার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? স্যার, আমরা আপনার খুবই মূল্যবান পরামর্শটি আসলে লাস্টের দিকে শুনতে পাইনি। যদি আরেকবার একটু বলতেন। হ্যাঁ, ধন্যবাদ। আসলে নেটওয়ার্কের সমস্যা, ইন্টারনেট জনিত সমস্যা। আসলে লাস্টের দিকে আমরা যেটা বলছিলাম যে এই ধরনের হিট স্ট্রোকের শিকার যদি কোনো ব্যক্তি হয়ে যান, সেক্ষেত্রে আমরা নিকটস্থ যারা থাকি দ্রুত ওই রোগীকে একটা ছায়াযুক্ত স্থানে নেওয়া, সম্ভব হলে একটা শীতাতাপ নিয়ন্ত্রিত কোনো কক্ষে যদি নেওয়া যায়, সাথে তার কাপড়-চোপড়ের যে অংশটুকু খোলা সম্ভব সেভাবে তার ব্যক্তি বিশেষে খুলে দেওয়া, তাকে মূলত শ্বাস-প্রশ্বাসের ভালো ব্যবস্থা করা। এর সাথে কয়েকটা জায়গায় যেমন আমরা বলি ঘাড়ের নিচের অংশে, আর্মপিট বা বগলের নিচের অংশে কুঁচকিতে ঠান্ডা বরফ কমাইতে সাহায্য করে। এর পাশাপাশি যদি ওখানে এরকম ব্যবস্থা থাকে তার ব্লাড প্রেশার মনিটর সেগুলো সম্ভব হলে দেখতে হবে। যদি পরিস্থিতির আস্তে, আস্তে উন্নতি হয় তাহলে বাসায় বা ওখানে চিকিৎসা নেওয়া, নিকটস্থ একটা হয়তো রোগীকে নিয়ে যাওয়া। স্যার, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। স্যার, আপনি যেমনটি বলছিলেন যে এই গরমে বয়োজ্যেষ্ঠদের আরেকটি সমস্যা রয়েছে। এদের অনেকেই হচ্ছে বাতজনিত সমস্যা বা বিভিন্ন ধরনের ব্যথাজনিত সমস্যায় তারা ভুগছেন। যদি সেই সমস্যাটিতে তারা ভুগে থাকেন, তাহলে তাদের ক্ষেত্রে বাড়তি কি ধরনের সতর্কতা প্রয়োজন আছে সচেতনতার জন্য? জি, ধন্যবাদ। আসলে এই বাত ব্যথাজনিত সমস্যায় ভোগে না এরকম বয়স্ক জন কিন্তু খুবই কম। আমরা দেখতে পাই প্রায় 80 to 90% বয়স্ক জনগোষ্ঠীর মধ্যে বিভিন্ন রকম ব্যথা আক্রান্ত হওয়ার রোগী আমরা পেয়ে থাকি। সেক্ষেত্রে কারো অস্টিওআর্থ্রাইটিস, কারো কোমর এবং লাম্বার রিজনে স্পন্ডাইলোসিস থাকে, কারো গাউটি আর্থ্রাইটিস থাকে এবং অনেকে দেখি বিভিন্ন রকম স্ট্রোক পরবর্তী জটিলতা। এছাড়াও পার্কিনসন ডিজিজ, মানে এরকম অনেকগুলি জটিলতা যারা ভুগে থাকেন, তাদের এই গরমে অনেক সময় সমস্যাগুলো বেড়ে যেতে থাকে। আমরা দেখতে পাই যে তারা তাদের দৈনন্দিন অ্যাক্টিভিটিজে সমস্যা হয়। তারা ব্যথানাশক ওষুধ তো এমনিতেই এই বয়সের মানুষদের খাওয়া যতটা সম্ভব আমরা এভয়েড করতে বলি। তো বাসায় গরম শেক যারা আগে নিতেন, কিন্তু এই গরমে এমনিতেই গরম, তার মধ্যে গরম শেক নেওয়া তাদের জন্য খুব কষ্টদায়ক হয়। তো এইসব ক্ষেত্রে একটা রোগীকে আমরা বলতে পারি যে তার নিকটস্থ একজন ফিজিওথেরাপি চিকিৎসক তাকে অনেক সাহায্য করতে পারে। অনেক সময় কিছু সিম্পল এক্সারসাইজে তার এই আর্থ্রাইটিস রিলেটেড সমস্যাগুলো কমিয়ে সুস্থ থাকতে সাহায্য করবে। কিছু খাবার-দাবার তাদের খাদ্য তালিকায় যোগ করা, যেমন ক্যালসিয়াম, ভিটামিন ডি জাতীয় খাবারগুলা। এছাড়া কিছু ফুড সাপ্লিমেন্ট এই ধরনের আর্থ্রাইটিসে হেল্প করে। গ্লুকোসামিন, কন্ড্রোটিন, এমএসএম, হায়ালুরোনিক অ্যাসিড এই জাতীয় কিছু উপাদান আমাদের এই জয়েন্টের হেলথকে ভালো রাখে। তো এই জাতীয় খাবারগুলো তার নিকটস্থ একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ফুড সাপ্লিমেন্ট গুলো নিতে পারে। আর সিম্পল কিছু এক্সারসাইজ যেগুলো আপনি বাসায়ই করতে পারবেন, এই ধরনের এক্সারসাইজ গুলো যদি করেন, নিয়মিত হাঁটাচলা করেন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এগুলো নিয়ন্ত্রণে রাখেন, তাহলে এই বয়স্ক জনগোষ্ঠীরা গরমে ভালো থাকতে পারবেন। ধন্যবাদ জানাচ্ছি স্যার। আপনি আমাদেরকে জানাচ্ছিলেন যে বাতজনিত যে সকল সমস্যায় রোগীরা রয়েছেন বয়োজ্যেষ্ঠরা, তাদের জন্য করণীয় কি। স্যার, আমরা একটি বিষয় গরমের সময় প্রকটভাবে লক্ষ্য করতে পারি, সেটি হচ্ছে যে যত্রতত্র রাস্তার পাশে যে দোকানগুলো রয়েছে বা বাহির থেকে পানি কিনে খাওয়া বা শরবতগুলো খাওয়া, এবং পেটের সমস্যাজনিত সমস্যায় কিন্তু অনেকেই ভুগে থাকছেন। আসলে কতটুকু নিরাপদ এই খাবারের অভ্যাসগুলো? গরমে কি করা প্রয়োজন তাদের? খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই পেটের পীড়াজনিত সমস্যা কিন্তু এই গরমের অন্যতম একটা বড় সমস্যা। হঠাৎ করে প্রচন্ড গরমের মধ্যে প্রচন্ড ঠান্ডা এরকম কোনো খাবার নেওয়া যাবে না। বাসি খাবারগুলোকে আমাদের করতে হবে। বমি, ডায়রিয়ার মতো গুরুতর সমস্যা দেখা দিতে পারে এবং এই গরমে বমি এবং ডায়রিয়া থেকে ডিহাইড্রেশন হয়ে রোগীটা হিট স্ট্রোকের যে ঝুঁকি সেই দিকে করতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের হতে হবে, সবসময় চেষ্টা করতে হবে বাসায় তৈরি খাবার খাওয়ার জন্য। যদি সেটা সম্ভব না হয় অনেকাংশে বুঝে যে খাবারটা আপনার ক্ষতির কারণ না হতে পারে সেই জাতীয় খাবার
প্রচুর জিনিসগুলো আমাদের স্যার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমাদেরকে পরামর্শ দিচ্ছিলেন যে গরমে আসলে বয়স্ক রোগীদের স্বাস্থ্যগত সমস্যা এবং সেই সমস্যাটি নিয়ে আসলে কি করা উচিত, সচেতনতার লক্ষ্যে কি করা উচিত। আশা করছি আজকে যে সকল দর্শকরা আমাদেরকে দেখেছেন তারা আজকের বিষয়টিতে অবশ্যই উপকৃত হবেন। দর্শক, আমাদের বয়োজ্যেষ্ঠরা কিন্তু আমাদের পরিবারের বৃদ্ধ এবং বটগাছের মতো, এবং বটগাছকে কিন্তু সবসময় ছায়া হিসেবে আমরা ধরে থাকি। এবং সেই ছায়াটা কিন্তু সঠিকভাবে পাওয়ার জন্য গাছের যেমন যত্ন করতে হয়, ঠিক তেমনভাবে কিন্তু আমাদের বয়োজ্যেষ্ঠদেরও সঠিক যত্নটা খুবই প্রয়োজন। এবং এই তীব্র গরমে যেখানে আমাদের সাধারণ মানুষের বা আমাদের ইয়াং জেনারেশনের সমস্যা হচ্ছে, সেখানে তাদের প্রয়োজন বাড়তি একটু কেয়ার, বাড়তি একটু সচেতনতা। আশা করছি আজকের এই আয়োজনটি থেকে আপনারা কিছুটা উপকৃত হবেন, কিভাবে যত্ন নিতে হবে এবং কি বিষয়গুলোতে লক্ষ্য দিতে হবে সেই বিষয়গুলো আপনারা জানতে পেরেছেন। সেই প্রত্যাশা রাখছি। আপনাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি এখানে। আল্লাহ হাফেজ সবাইকে।